পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল, ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। সংবিধানে মৌলিক কাঠামো ধ্বংস করা হয়েছিল, আদালতের পর্যবেক্ষণ। গুম খুন নির্যাতনের নিউক্লিয়াস শেখ হাসিনা, গুম কমিশনের প্রতিবেদন। ওবায়দুল কাদেরের দেশ ছাড়া নিয়ে প্রশ্ন, সরকার জানত না, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। ব্যক্তি স্বার্থে দলকে ব্যবহার করলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি তারেক রহমানের। নির্বাচিত সরকারি সংসদে পরিপূর্ণ সংস্কার করবে বললেন নেতারা। শীতে দুর্ভোগে উত্তরের হতদরিদ্ররা, ঝুপড়ি ঘরে নির্ঘুম রাত ছিন্নমূলদের। শীতজনিত রোগ মোকাবেলায় রংপুর বিভাগে ৮০টি মেডিকেল টিম। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করে রায় দিয়েছে হাইকোর্ট। এর ফলে দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা বাতিল হলো, পুনর্বহাল করা হয় গণভোট ব্যবস্থা। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় দিয়েছে। রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস করা হয়েছিল। পঞ্চদশ সংশোধনী ছিল সংবিধানের ত্রয়োদশ সংশোধনী নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংক্ষিপ্ত রায়ের পরিপন্থী। রায়ে গণভোট ফিরিয়ে আনা হয়েছে। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপ সহ বেশ কিছু বিষয়ে আনা পঞ্চদশ সংশোধনী আইন ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাশ হয়। এই সংশোধনী বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছিলেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ ৫ বিশিষ্টজন। পরে মামলায় পক্ষভুক্ত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। যেহেতু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্র এবং নির্বাচনকে সুসংহত করে, সেহেতু তত্ত্বাবধায়ক ব্যবস্থাও সংবিধানের একটা মূল কাঠামো। এই কারণে আজকে আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে শুধুমাত্র সাংবিধানিক নয়, সাংবিধানিক এবং সংবিধানের একটা মূল কাঠামোর অংশ বলে রায় দিলেন, যেটা আমি মনে করি একটা ঐতিহাসিক। এটা ঐতিহাসিক এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা আমি বলবো যে দূর হলো, যেটা ছিল পঞ্চদশ সংশোধনী। আমি খুব উৎফুল্ল, আনন্দিত এবং আমি অত্যন্ত সন্তুষ্ট এই রায়ে। আমি মনে করি যে এই রায়টা একটা ঐতিহাসিক রায়, এটা একটা সেমিনাল জাজমেন্ট। 15th অ্যামেন্ডমেন্ট করে তারা জনগণের ভোটের অধিকার হরণ করেছেন। যেখানে জনগণ হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক, সেই জনগণকে অবজ্ঞা করে 15th অ্যামেন্ডমেন্ট করেছেন। আদালত সমস্ত কিছু বিশ্লেষণ করেছেন, বিশ্লেষণ করে যে জাজমেন্টটা দিয়েছেন সেটা হচ্ছে দিস জাজমেন্ট অফ দি 15th অ্যামেন্ডমেন্ট ইজ আনকনস্টিটিউশনাল অ্যান্ড আল্ট্রা ভাইরাস টু দি কনস্টিটিউশন। কেয়ারটেকার গভর্নমেন্ট বলছেন সংবিধানের মৌলিক কাঠামোতে রূপান্তরিত হয়েছে। কেন? কারণ কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল ইলেকশন করা যায় না। আর যেহেতু ফ্রি, ফেয়ার, ইম্পার্শিয়াল ইলেকশন করা যায় না, ডেমোক্রেসি এনশিওর করা যায় না। এই জন্য তিনি বলছেন কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম ইজ এ বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশন। গোপন কারাগারে গুম, নির্যাতন, খুনের নিউক্লিয়াস শেখ হাসিনা। এসব কার্যক্রমে তার সম্পৃক্ততা সরাসরি পাওয়া গেছে বলেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ছাত্র জনতার অভ্যুত্থানে গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 2 মাস সময় বাড়িয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া জুলাই আগস্ট গণহত্যায় আনিসুল হক সহ 16 জনের বিরুদ্ধে তদন্ত 2 মাসের মধ্যে শেষ করার নির্দেশ ট্রাইব্যুনালের। এসএম ফয়েজের রিপোর্ট। জুলাই আগস্ট গণহত্যা মামলার আসামি আওয়ামী লীগের সাবেক 12 মন্ত্রীকে দ্বিতীয় দফা হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ সময় অনেককে বিমর্ষ দেখা গেলেও হাস্যোজ্জ্বল ছিলেন রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু। বিমর্ষ ছিলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক। মঙ্গলবার বেলা 11টার দিকে গাজীপুর, কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জ কারাগার থেকে হাজির করা হয় পতিত আওয়ামী লীগের সাবেক 12 মন্ত্রী, 2 উপদেষ্টা, 1 সচিব ও 1 বিচারপতি সহ 16 জনকে। আদালতে কার্যক্রমের শুরুতে শেখ হাসিনার বিষয়ে তদন্ত শেষ হয়নি জানিয়ে 2 মাসের সময় চায় প্রসিকিউশন টিম। তুলে ধরা হয় গুম কমিশনের রিপোর্ট। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আওয়ামী লীগ সরকার আমলে হওয়া সব গুম হত্যার মাস্টারমাইন্ড ছিলেন শেখ হাসিনা। অপরাধের যে নিউক্লিয়াস শেখ হাসিনার মামলায়
আদালতের কাছে উপস্থাপন করেছি যে আমরা তদন্ত রিপোর্ট অনেক দূর অগ্রসর হয়েছি, কিন্তু পাশাপাশি জুলাই আগস্টে সংঘটিত যে মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যা 16 বছর ধরে বাংলাদেশে যে সমস্ত এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের ঘটনা ঘটেছে, নিষ্ঠুরতম পন্থায় মানুষকে বছরের পর বছর গোপন কারাগারে আটক রাখা হয়েছে, তাদেরকে নিষ্ঠুরতম পন্থায় হত্যা করে তাদের লাশকে নদীতে বা খালে বিলে ভাসিয়ে দেওয়া হয়েছে, ডুবিয়ে দেওয়া হয়েছে। এই অপরাধগুলোর সাথে তদানীন্তন প্রধানমন্ত্রী এবং অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা সরাসরি সম্পৃক্ত ছিলেন মর্মে সেই কমিশন তাদের মতামত ব্যক্ত করেছেন। সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, বিচারপতি ও সাবেক সচিব সহ 16 জনের তদন্ত রিপোর্ট 2 মাসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা তিনি তার গ্রেপ্তারের ব্যাপারে যে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা, আদালতের যে গ্রেপ্তারি পরোয়ানা সেটা কার্যকরের কি ব্যবস্থা এবং ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি অর্থাৎ এক্সট্রাডিশন ট্রিটি সেই অনুযায়ী কতদূর ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা জানার জন্য আদালত পরবর্তী 2 সপ্তাহের মধ্যে একটা প্রতিবেদন চেয়েছেন। যত সায়েন্টিফিক প্রসেস আছে সেগুলো ব্যবহার করছি, মামলাগুলোকে এমনভাবে নিয়ে আসছি যাতে করে কিছু মামলা অন্তত তাড়াতাড়ি শেষ করা যায়, সেগুলোর ব্যাপারেও আমরা সচেষ্ট আছি। বিশেষ করে 2-1 জন উপদেষ্টা যারা গুমের সাথে জড়িত ছিলেন, যারা গুমের মধ্যে 2-1 জনকে ছাড়ানোর ব্যাপারে ভূমিকা পালন করেছিলেন। জুলাই আগস্ট গণহত্যা মামলার তদন্ত শেষ হতে সময় লাগবে জানিয়ে তাজুল ইসলাম বলেন, আদালতের নির্দেশনা থাকার পরও কাউকে পালাতে সাহায্য এবং আদালতকে সহযোগিতা না করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এস.এম. ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। গ্রেফতারি পরোয়ানা থাকার পরও 3 মাস দেশে অবস্থানের পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কিভাবে দেশের সীমানা অতিক্রম করেছেন এ বিষয়ে জানতে চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 15 দিনের মধ্যে আইজিপিকে এ ব্যাপারে ব্যাখ্যা দিতে বলেছে আদালত। কাদের বাংলাদেশেই গত 3 মাস ছিলেন, গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে বাংলাদেশে কোথায় তিনি কিভাবে ছিলেন, কেন তাকে গ্রেপ্তার করা হয়নি বা তিনি কিভাবে পরবর্তীতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন, এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং সেটা 15 দিনের মধ্যে যাতে এই ব্যাখ্যা দেওয়া হয় সেটা জানানোর জন্য আদালত নির্দেশ দিয়েছেন। একই সাথে এই ট্রাইব্যুনালের আদেশ নির্দেশ যদি কোনো সংস্থা, সেটা যত শক্তিশালী সংস্থাই হোক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক, তারা যদি এটা পালন না করেন তাহলে ধরে নেওয়া হবে তারা রাষ্ট্রের সাথে সহযোগিতা করছেন না, তারা আইন অনুযায়ী কাজ করছেন না। ওবায়দুল কাদের দেশে থাকার কথা জানত না সরকার, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, সরকার জানলে তিনি পালিয়ে যেতে পারতেন না, গ্রেফতার করা হতো। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। জানলো যে 3 মাস বাংলাদেশে লুকিয়েছিল, আমরা তো জানি না। আমরা যদি তারে জানতাম আমরা অবশ্যই ধরে ফেলতাম। যদি এর আগে ওই খবরটা ওনারা আমাদের দিতে পারতো যে উনি ওই জায়গায় লুকিয়ে আছে, আমরা অবশ্যই তারা ধরে ফেলতাম। আপনারা বলেন যে আপনারা একটা খবর দিচ্ছেন তাই ওই জায়গায় লুকিয়ে আছে, আমরা তারা ধরি নাই, বলেন এরকম একটা এক্সাম্পল দেন। এখন অনেক ছিলেন, এটা সরকার জানতো না। যদি জানতো সাথে সাথে সে অ্যারেস্ট হয়ে যেত যদি তার লোকেশন জানা যেত। ব্যক্তি স্বার্থে দলকে ব্যবহার করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ডামি ও নিশরাতের নির্বাচনে বিএনপি বিশ্বাসী নয় বলেও তিনি জানিয়েছেন। নারায়ণগঞ্জে 31 দফা সংক্রান্ত বিএনপির ঢাকা বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিশ্বাসী না আমরা নিশিরাতের নির্বাচনেও বিশ্বাসী না, আমরা ভোট ডাকাতের নির্বাচনেও বিশ্বাসী না। আমরা একটি স্বচ্ছ স্বাভাবিক নির্বাচনে বিশ্বাসী, যেখানে মানুষ নির্ভয় নির্দ্বিধায় ভোট দিবে। আমরা দেশ নিয়ে যেই চিন্তা ভাবনা করছি, দেশের মানুষকে নিয়ে যেই চিন্তা করছি, যেই কর্মসূচিগুলো দিয়েছি আমরা 31 দফার ভিতরে, এগুলোকে সফল করতে হলে আমাদেরকে জনগণের সমর্থন প্রয়োজন, জনগণের আস্থার ভিতরে আমাদেরকে থাকতে হবে এবং সে কারণে আমাদের প্রত্যেককে আমাদের অবস্থান থেকে যেটি সঠিক সেই কাজটি করতে হবে, যেটি অনৈতিক, যেটি খারাপ কাজ সেটিকে আমাদের ত্যাগ করতে হবে, সেটির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ গড়ে তুলতে হবে, সেটির বিরুদ্ধে আমাদেরকে শক্ত অবস্থান নিতে হবে। কয়েকজন মিলে টেবিলে বসে সংস্কার করা যায় না। জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারি সংসদে পরিপূর্ণ সংস্কার করবে বলেছেন বিএনপি নেতারা।
তারা বলেন, সঠিক ভোটের জন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থার প্রবর্তক বেগম খালেদা জিয়ার সরকার। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আহতদের আর্থিক সহায়তা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনীতিবিদদের উদ্দেশ্য খারাপ হলে কোনো সংস্কারই কাজ করবে না। রিফর্ম করতে হবে রাজনীতিবিদদের, রিফর্ম হতে হবে সংসদে, রিফর্মের মালিকানা হচ্ছে জনগণের হাতে থাকতে হবে। আমরা কিছু লোক বসে এখানে কিছু রিফর্ম করে ফেলবো আর বাংলাদেশ 50 বছর এভাবে চলবে, এর থেকে ভুল ধারণা কিছু হতে পারে না। রিফর্মের মালিকানা বাংলাদেশের মানুষের মালিকানা থাকতে হবে। রিফর্ম ইজ এ ডেমোক্রেটিক প্রসেস, গণতান্ত্রিক প্রক্রিয়া। ঘোষিত 31 দফা বাস্তবায়নে বিএনপি বদ্ধপরিকর জানিয়ে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন জানান, সঠিক নির্বাচনের জন্যই প্রয়োজন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এই যে নির্বাচনী ব্যবস্থা, ভোট যাতে সঠিকভাবে হয়, সেই জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন হবে, সেটিরও প্রবর্তক এই যে খসরু ভাই সহ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে পার্লামেন্ট ছিল, দে ডিড ইট। কাজেই বাংলাদেশের যত কিছু ভালো অর্জন, যত সংস্কার, আমরাও মনে করি তারই ধারাবাহিকতায় 2017-তে ভিশন 2030 দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের কাছে উপস্থাপন করেছিল। আওয়ামী লীগ দেশকে ধ্বংস করার পরও যে বাংলাদেশ দাঁড়িয়ে আছে তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সার্বিক সংস্কারের ফসল বলেও দাবি করেন বিএনপি নেতারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। ডিএড সম্মেলনে যোগ দিতে রাতে মিশর যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশটির প্রেসিডেন্টের আমন্ত্রণে রাত 1টায় ঢাকা ছাড়বেন তিনি। বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তথ্য জানানো হয়। ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার জানান, প্রধান উপদেষ্টা তারুণ্যের শক্তি ও সম্ভাবনা নিয়ে কাজ করছেন। তার এই সফর বৈশ্বিক ফোরামে বড় পরিসরে কাজ করার সুযোগ তৈরি করবে। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নাম পরিবর্তন করে বিশ্ববিদ্যালয় কমিশন করা হবে। শিক্ষা খাতে ঘুষ, বাণিজ্য, দুর্নীতি বন্ধে ধাপে ধাপে কাজ করবে সরকার। 2026 সালের জুনের মধ্যেই হবে জাতীয় নির্বাচন। বিষয়টি প্রধান উপদেষ্টার স্পষ্ট রোড ম্যাপ বলেও উল্লেখ করেন প্রেস সচিব। তিনি বলেন, সংস্কারের বিষয়ে জাতীয় ঐকমত্য হলে নির্বাচনের দিনক্ষণ ঠিক করবে নির্বাচন কমিশন। এক প্রশ্নের উত্তরে বলেন, ওবায়দুল কাদের দেশ থেকে পালিয়ে যাওয়ার বিষয়টি সরকার খতিয়ে দেখছে। তিনি গেল 3 মাস দেশে ছিলেন কিনা তাও যাচাই করা হচ্ছে। গণঅভ্যুত্থানের রক্ত যার হাতে আছে তিনি যেই হোক, বিচার অবশ্যই করা হবে বলেও জানানো হয়। খুব স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে, ঠিক না? যদি কম রিফর্ম হয় সেক্ষেত্রে আপনি দেখেছেন যে ডিসেম্বরের মধ্যে হতে পারে। উনি একটা আলোকপাত করেছেন। আর এক্সাক্ট ডেট কি, এটা তো সত্যিকার অর্থে অনেক ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে রিফর্মের উপর। বাট উনি একটা টাইম একটা দিয়ে দিয়েছেন। এর চেয়ে আর ক্লিয়ার রোডম্যাপ আর কি হতে পারে? শীত দুর্যোগ হয়ে আসে উত্তরের হত দরিদ্রদের কাছে। রাতে কুড়ে ঘরে চাল ফুটো করে ঢুকছে হাড় কাঁপানো হিমেল বাতাস। নির্ঘুম রাত পার করছেন ছিন্নমূল মানুষ। শীতে প্রাণহানির পরিসংখ্যান না থাকলেও দুর্যোগ মোকাবেলায় সতর্ক স্বাস্থ্য বিভাগ। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় শাহনিয়াজ জনি। রাত শেষে উত্তরে সূর্য উঠলেও মেঘলা আকাশ ঘন কুয়াশা আড়াল করে রাখে তাকে। জুবুথুবু জনজীবন, ঘন কুয়াশায় মোড়ানো পুরো অঞ্চল। রাতভর হিমেল বাতাস টিপটিপ বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, থাকছে দুপুর ভর। গ্রামীণ জনপদে দিশেহারা মানুষ, হাড় কাঁপানো শীতের সাথে চলে তাদের লড়াই। আমাদের জন্য একটা খুব দুষ্কর জীবন। রাত্রে তো দূরের কথা, দিনেও ঠান্ডার জন্য থাকা যাচ্ছে না। তাছাড়া বাচ্চা কাচ্চা নিয়ে খুবই কষ্টে আছি। আর আগে ভাঙাচুরি একটা বাড়ি, তাকে আমরা কোনো রকমে আসি। এলাকাটা বিছানা না থাকলে কেমন করি জানে বাবা, মাও করি থাকি বাবা। তাছাড়া কায় আছে বাবা। এদিন ওই যে চালা কোনা ভাঙি গেছে, আমার মাথা চিনতে গেছে। বৃষ্টি আইছে, নুখি থাকি, শীত পড়ে। সবচেয়ে বেশি কষ্টে নদীপাড়ের বাসিন্দারা। ঝুপড়ি ঘরে নির্ঘুম রাত পার করছেন হতভাগ্যরা। মোটা কাপড়ের অভাবে নিদারুণ কষ্টে তারা। শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। ঠান্ডায় সবচেয়ে বেশি কাহিল শিশু ও বৃদ্ধরা। চালার ভেতর যে শীত পড়ে, মানুষ ঘুমবের পায়, ঘুমিয়ে হয় না। দিনও তো কষ্ট, আইতেও তো কষ্ট। যাই আপনার দিন মজুরি করি এসে আসি, তার গুট গুট করে গাও কাঁপে। খুব কষ্টে আমরা থাকি,
পাতলা টিন উপরে, বুঝছেন, সয়া সয়া পানি মন করে আমাদের গাত পড়ে। আমরা খুব যেমন এইভাবে কষ্ট করি, আমরা দিন কিন্তু কাটাই। নদী তো আমাদেরকে শেষ করে দিয়েছে। এই শীতে খুবই কষ্ট করেই বাঁচিয়েছি। বাচ্চা কাচ্চাদের আর বৃদ্ধদের অবস্থা একেবারে ভয়ানক। স্বাস্থ্য বিভাগ বলছে শীত দুর্যোগ মোকাবেলায় আগে থেকেই সতর্কতারা বাড়তি নজরে রাখা হয়েছে হাসপাতালগুলোকে। প্রতিটা জায়গাতেই আমাদের সবসময় একটা মেডিকেল টিম করা থাকে ইমার্জেন্সি পারপাস সার্ভ করার জন্য। এটা সবসময় করা থাকে, হয়তো যখন প্রয়োজনটা বেশি হয় তখন হয়তো বাড়তি গুরুত্ব দিয়ে এটা চিন্তা করা হয়। আর তাছাড়া গতানুগতিক ভাবে তো সারা বছরই এটা চলতে থাকে। দুর্যোগ মোকাবেলায় গোটা বিভাগে গঠন করা হয়েছে 80টি মেডিকেল টিম। রাক্ষসী তিস্তা কেড়ে নিয়েছে সবকিছু, এখন নিঃস্ব করেছে নদীপাড়ের মানুষকে। ছনের চাল আর পাতলা টিনে রাত কাটে হিমেল বাতাসে। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, গঙ্গাচড়া, রংপুর। বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফেসবুক স্ট্যাটাস নিয়ে নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে নরেন্দ্র মোদীর বক্তব্যে বেঁচে থাকা মুক্তিযোদ্ধারা মর্মাহত হবেন। সকালে বাংলাদেশ মেরিন একাডেমির 3য় ব্যাচের সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সুস্পষ্ট রূপরেখার দাবি প্রসঙ্গে মন্তব্য করতে রাজি হননি উপদেষ্টা সাখাওয়াত। তিনি বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা কথা বলেছেন, উনি যখন বলেন তখন সবার কথাই বলেন। যেহেতু প্রধান উপদেষ্টা বলেছেন, নিশ্চয়ই নির্বাচন নিয়ে সুস্পষ্ট রোডম্যাপ হবে, সংস্কারগুলো শেষ হবে। কিভাবে কখন নির্বাচন হবে এটা সময় মতো জানা যাবে বলে জানান তিনি। 52 বছর হয়ে গেছে এই 16 ডিসেম্বরের, এবং এই 9 মাসের যুদ্ধ কিন্তু বাংলাদেশের যুদ্ধ। ভারতীয় প্রধানমন্ত্রী তার মতো করে বলেছে, যারা বেঁচে আছেন আমি মনে করি তারাও আহত হবেন তথায়, কারণ আমাদের যুদ্ধটি আমরা শুরু করেছিলাম, আমাদের যুদ্ধটি আমরা সমাপ্ত করেছি। সেখানে সাহায্য সহযোগিতা ডেফিনেটলি ভারতের ছিল, এতে কোনো সন্দেহ নেই। আমরা সেটাও স্মরণ করি এবং সবসময় স্মরণ রাখি। নির্বাচন কবে হবে সেটাও শুধু নয়, কীভাবে হবে, কী সংস্কারের পরে হবে, এগুলো আছে, এগুলো তো আপনারা সময় মতো জানতে পারেন। সাতক্ষীরায় বালুবাহী ট্রাক চাপায় মোটরসাইকেলের 2 আরোহী নিহত হয়েছে। সাতক্ষীরা যশোর মহাসড়কের 6ঘড়িয়া এলাকায় বিকাল 3:30টার দিকে দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সাতক্ষীরার মুঞ্জিতপুর গ্রামের জয় ও তার বন্ধু শিবতলা গ্রামের তানজিমুল হাসান শিহাব। পুলিশ জানায়, মোটরসাইকেলে করে কলারোয়া উপজেলা থেকে সাতক্ষীরা শহরের দিকে যাচ্ছিলেন 2 বন্ধু জয় ও শিহাব। পথে ট্রাক চাপায় ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়। দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় মোটরসাইকেলটি। দুর্ঘটনার পরে পালিয়ে যায় ট্রাকের চালক। দুর্ঘটনায় 2 বন্ধুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ওই এলাকায়। এবারে দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। বাগেরহাটে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করেছে বিএনপি। শহরে পুরাতন বাজার এলাকায় এতে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য MAH সেলিম। মহান বিজয় দিবস উপলক্ষে র্যালি হয়েছে সাতক্ষীরায়। সকালে শহরের ইটগাছা থেকে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী। খাগড়াছড়ির গুইমারায় বিজয় র্যালি করেছে উপজেলা বিএনপি। উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু। মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি ও আলোচনা সভা হয়েছে নরসিংদীতে। দুপুরে শিবপুর বাস স্ট্যান্ড এলাকা থেকে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন প্রয়াত নেতা আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদের সদস্য সচিব আরিফুল ইসলাম। ৭১-এর বীর শহীদ ও জুলাইয়ের গণ অভ্যুত্থানে শহীদের স্মরণে মিলাদ মাহফিল ও আলোচনা সভা হয়েছে কক্সবাজারে। উপস্থিত ছিলেন হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম শিকদার সহ অন্যরা। কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে হবিগঞ্জে। দিনটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর সৈয়দ সায়েম উদ্দিন আহমেদ। পলিথিন দূষণ মোকাবেলায় বিকল্প এবং টেকসই সমাধান বিষয়ক সেমিনার হয়েছে চট্টগ্রামে। জেলা সমাজসেবা মিলনায়তনে এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরিদা খানম। রাজশাহীর তানোর 1 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুলতানুল ইসলাম তারেকের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শামসুল আলম।
ছাত্রছাত্রীদের মাঝে আর্থিক অনুদান ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে বগুড়ায়। গ্লোবাল ফ্যামিলি মুভমেন্ট সেন্টারের সহায়তায় এতে উপস্থিত ছিলেন পুলিশের সাবেক ডিআইজি খান সাইদ হাসান। ব্রাহ্মণবাড়িয়ায় আইনজীবী সমিতির কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় সংবাদ সম্মেলন করেছে জেলা আইনজীবী সমিতি। সকালে সমিতির হলরুমে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শফিকুল ইসলাম। যুবদল নেতা শান্ত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে মুন্সিগঞ্জে। স্থানীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচিতে অংশ নেন শত শত নারী পুরুষ। সাভারের মান্দ্রিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 52তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল, ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। সংবিধানে মৌলিক কাঠামো ধ্বংস করা হয়েছিল, আদালতের পর্যবেক্ষণ। গুম, খুন, নির্যাতনের নিউক্লিয়াস শেখ হাসিনা। গুম কমিশনের প্রতিবেদন ওবায়দুল কাদেরের দেশ ছাড়া নিয়ে প্রশ্ন, সরকার জানত না, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। ব্যক্তি স্বার্থে দলকে ব্যবহার করলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি তারেক রহমানের। নির্বাচিত সরকারি সংসদে পরিপূর্ণ সংস্কার করবে বললেন নেতারা। শীতে দুর্ভোগে উত্তরের হতদরিদ্ররা, ঝুপড়ি ঘরে নির্ঘুম রাত, ছিন্নমূলদের। শীতজনিত রোগ মোকাবেলায় রংপুর বিভাগে 80টি মেডিকেল টিম। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।